শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি, আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চালে এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প। সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন, এগুলি দুষ্টু প্রশ্ন। দাঁড়িয়ে বেঁচে আসা অনেক দল আছে, কিন্তু আপনার দলটি জীবিত দল। তারা বিরোধী দলের ভূমিকা রাখে, সরকারের ভূমিকা রাখে। অর্থ পাচার নিয়ে আপনার কাছে জানতে চাই। অর্থ পাচারের সবচেয়ে বড় মহোৎসব আমরা দেখেছি হাওয়া ভবনের মাধ্যমে, যদিও তারা এখন অর্থ পাচার নিয়েই কথা বলে। আপনার মতন ধী শক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন, জ্ঞানী প্রাজ্ঞলোকের কাছে কোনো প্রশ্ন করার অধিকার আমার নেই। এরা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয়, এরাই বাংলাদেশের প্রথম সারির সাংবাদিক। এরাই গেল 15 বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে শাসন করেছে। এদের কারণেই শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার বানাতে উদ্বুদ্ধ বোধ করেছিল। আপনারা সবাই এমন ভাবে তাকায় যে আমরা আসলে আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিতে গেছি, কিন্তু এবার মনে হয়েছে যে না, আমাদেরও জাহাজের কারবার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনার সম্মানটা দেখে G20-তে আমরা গর্বিত। আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটার টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি। আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো। সুর দিয়ে বলো। আপনাকে আমি ঘরে গিয়ে সুর দিয়ে বলবো। আমি দেখি আমাদের তো এত ফল ফসল উৎপাদন হয়, আমাদের তো কোনো ফসলের ঘাটতি দেখি। এই উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার 75তম বার্ষিকী পালন করলেন। এত প্রোডাকশন বাড়ছে, কিন্তু তারপরেও বাজারে অভাব কেন? মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে। এদের মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে কত নিরীহ মানুষকে জঙ্গি তকমা পেতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। জামায়াত একটি জঙ্গি সংগঠন। জামায়াতের আমিরের তত্ত্বাবধানে যুবকদের জঙ্গি প্রশিক্ষণ। জামায়াত ইসলামীর আমিরের সাথে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ। তিলকে তাল আর তালকে বেতালে গড়িয়েছে সাংবাদিক নামের এসব অসভ্য শাবকের দল। 103 বিলিয়নের বিশাল বৈদেশিক ঋণের চাপে পিষ্ট বাংলাদেশকে সিঙ্গাপুর বলে চালিয়ে দেয়া সরকারের সব ধরনের অবৈধ অনৈতিক কার্যকলাপকে এই সাংবাদিকেরাই বৈধতা দিয়েছে। তলাবিহীন ঝুড়ির অপবাদ নিয়ে যাত্রা শুরুর 50 বছরে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। স্বপ্ন যে বাস্তবে রূপ দেওয়া সম্ভব তার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতু। আর্থ সামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি। এটা সফিপুর, এটা নাম দিতে পারো সফিপুর সিফন। বাহ। ভারতীয় গণমাধ্যম একটা অর্জন দেখেছে, সেটি হচ্ছে আপনার জামদানি কূটনীতি। সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনার শাড়ির রং কি, কাঁঠাল দিয়ে কিভাবে বার্গার আর কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায়, গেল 15 বছরে সেই আলাপও শুনতে হয়েছে বাংলাদেশের মানুষকে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায়। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে বসে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরার চেষ্টা করত, তাদেরকে এরা গুজববাজ, দেশদ্রোহী, পলাতক আসামি বলে আখ্যায়িত করত। তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এর সর্দার, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এতদিন যারা তার পক্ষ হয়ে গুজব ছড়িয়েছে তাদেরও পরিবর্তন হওয়ার কথা, কিন্তু মজার বিষয় হলো এখন পর্যন্ত টেলিভিশন পত্রিকাগুলোতে আগের সেই অসভ্য শাবকগুলো এখনো ঘেউ ঘেউ করছে। রং পাল্টে নিজেদেরকে এখন বিএনপি এমনকি জামাতের কর্মী বলে দাবি করতে শুরু করেছে শেখ হাসিনার এসব পালিত পশুগুলো। আর বিএনপি জামাতের লোক যেন তাদেরকে কাছে টেনে নিয়ে নিজেদের বন্ধু ভাবা শুরু করেছে। আপনি যেতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। এসব সাংবাদিকদের কারণে যেসব গণমাধ্যমের মালিক এবং সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চাইতো তাদের উপরে চলেছে অবর্ণনীয় নির্যাতন। গণমাধ্যমের জগতে অনন্য দিকপালের ভূমিকায় থাকা 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে 2015 সালের জানুয়ারির 5 তারিখ মধ্যরাতে গোয়েন্দা পুলিশের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর রিমান্ডের নামে তার উপরে চলেছে অকথ্য অবর্ণনীয় নির্যাতন। আব্দুস সালামকে প্রায় 2 বছর কারারুদ্ধ করে মূলত বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতাকেই রুদ্ধ করে রাখা হয়েছিল। রাতারাতি আওয়ামী ক্যাডার, গোয়েন্দা সংস্থার বুলবুলদের মতো কিছু সাংবাদিকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখল নেওয়া হয়েছিল। 2015 থেকে 2024 সালের 5 আগস্ট 9 বছর শকুনের মতো 21 টেলিভিশনকে খামচে খেয়েছে
একদল দুর্বৃত্ত, কখনো ক্যাপ্টেন সোহেল, কখনো আব্দুস সোবান গোলাপ, আবার কখনো পীযূষ বন্দ্যোপাধ্যায়দের মতো আগন্তুকেরা নিজেদের মালিকাধীন প্রতিষ্ঠানের মতো যেভাবে ইচ্ছে সেইভাবেই ব্যবহার করেছে একুশে টেলিভিশনকে। লাভজনক একটি প্রতিষ্ঠানকে প্রায় 100 কোটি টাকার ঋণে জর্জরিত করে গেল 5ই আগস্ট দুর্বৃত্তরা পালিয়ে যাবার পর আবারও আব্দুস সালামের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সবার প্রিয় একুশে টেলিভিশন। একুশে টেলিভিশন আগামী মিডিয়াতে বাংলাদেশে লিড করবে। একই অবস্থায় এনটিভি এবং আরটিভির স্বত্বাধিকারীর। প্রতিষ্ঠানটির মালিক সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক হোসেন ফালু 1 দশকের বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠানে নিজেই ছিলেন বহিরাগত। শুধু প্রতিষ্ঠান নয়, গেল 1 দশক দেশ ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। দৈনিক সংগ্রামের বয়োজ্যেষ্ঠ সাংবাদিক কবি আবুল আসাদকে যেদিন কলার ধরে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছিল, সেদিনের কথা বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি। আবুল আসাদ, মোসাদ্দেক হোসেন ফালু কিংবা আব্দুস সালামের পাশে কথিত সেই সাংবাদিক নেতারা কেউ দাঁড়ায়নি, বরং এসব প্রতিষ্ঠানগুলোতে লুটপাটে অংশ নিয়েছে কথিত এসব সাংবাদিকেরা। বাংলাদেশের সাংবাদিকতায় দেশপ্রেম আর সাহসিকতার বাতিঘর আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেল, জুলুম, নির্যাতন সহ্য করে সবশেষ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এসব সাংবাদিকদের পাশে বাংলাদেশের তথাকথিত সাংবাদিকরা না দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন নির্যাতিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে। বাংলাদেশের সাংবাদিকতায় টিকে থাকতে না পেরে আমেরিকাতে এসে যিনি স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতেন, সেই মুশফিক ফজল আনসারীকেও 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্নভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে প্রশ্ন করেছেন মুশফিকুল ফজল আনসারী, যা সাংবাদিকতার নীতি নৈতিকতার বিরোধী বলে জানান গণমাধ্যম বিশেষজ্ঞরা। সময় পাল্টেছে, মুশফিক ফজল আনসারীদের এখন কদর বেড়েছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে। যারা এতদিন মুশফিকদের বিরুদ্ধে নানা সংবাদ প্রচার করেছে, তারাই 2 মিনিট তার সাথে কথা বলার জন্য নানাভাবে তদবির করছে। মুশফিকদের পাশে দাঁড়িয়ে যেসব সাংবাদিকেরা একটু ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়াচ্ছেন, তাদের মধ্যে অনেকেই গেল 1 দশক ধরে শেখ হাসিনার দালালি করেছেন। যারা গোপনে দালালি করেছেন তাদের কথা নয়, বাদই দিলাম। প্রকাশ্যে যারা শেখ হাসিনার তেলবাজিতে ব্যস্ত ছিলেন, তাদের মধ্যে অনেকেই এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদগুলো ধরে রেখেছেন, আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন বিএনপি, জামায়াত কিংবা প্রশাসনের একটি অংশ। এই যেমন গেল 15 বছর বেসরকারি টেলিভিশন আরটিভি লুটপাট করে খেয়েছে আরটিভির সিও সৈয়দ আশিক রহমান সহ তার বেশ কয়েকজন সহযোগী। গেল 18 সেপ্টেম্বর বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে দেশ ছাড়েন আশিক রহমান। তাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে আবার সহায়তা করেছে বিএনপির নামধারী কিছু সাংবাদিক, সেই সাথে প্রশাসনের কিছু লোকজনও তাকে সহায়তা করেছে বলে খবর ছড়িয়েছে। সম্প্রতি আশিক রহমানের বিরুদ্ধে একজন আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছে। আর টিভিতে ইন্ডেমনিটি নামে একটি নাটকে জিয়াউর রহমানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার কারণে তার বিরুদ্ধে আইনি নোটিশটি পাঠানো হয়। সেটির জবাব না দিয়ে আশিক রহমান ওই আইনজীবীকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেছেন। আশিক রহমানের বিরুদ্ধে অবৈধভাবে টাকা উপার্জন, নারী সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন নাটক, সিনেমার অভিনয় শিল্পীদের সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। আর টিভিতে বিভিন্ন টক শোগুলোতে যাদেরকে অতিথি করে আনা হতো, তাদের কাছ থেকেও নেওয়া হতো বিশেষ অঙ্কের টাকা। এভাবে আশিক রহমান কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন গেল কয়েক বছরে। সে টাকার একটা বড় অংশ তিনি আমেরিকাতে পাচার করেছেন, যে কারণে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে আসেন আশিক রহমান। প্রতি বছর তাদের জন্য আমরা আয়োজন করছি আলোকিত নারী। আশিক রহমানের সাথে আরটিভির একটা বড় অংশ লুটপাটের সাথে তার সহযোগী হিসেবে কাজ করেছে। লুটপাটকারী সেই চক্রটি তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করেছে। সেই সাথে বিএনপির সাথে সুসম্পর্ক আছে এরকম একজন সাংবাদিকও তাকে দেশ ছাড়তে সহযোগিতা করেন। আশিক রহমানকে দেশ ছেড়ে পালাতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন আরটিভির নির্বাহী প্রযোজক ইমরুল হাসান। ইমরুল হাসানের মূল ইনকাম হলো আরটিভি ইন্টারন্যাশনাল নিউজ করিয়ে বিদেশের বিভিন্ন প্রতিনিধির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া। এছাড়া বিদেশে আশিকের বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং এর নামে অর্থ পাচারের মূল হোতাও ছিলেন ইমরুল হাসান। আরটিভির সাইনবোর্ড কাজে লাগিয়ে বিভিন্ন দূতাবাসে ভিসা করিয়ে দেওয়ার নামেও কোটি কোটি টাকা উপার্জন করেছেন আরটিভির দুর্নীতিবাজ এই কর্মকর্তা। 5 তারিখের আগে আরটিভির ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখলে বোঝা যাবে সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করাই ছিল ইমরুলের মূল দায়িত্ব। আশিক রহমানের আরেক সহযোগীর নাম বেলায়েত হোসেন। তিনি আরটিভির নির্বাহী প্রযোজক। টকশো প্রযোজনার নামে বিভিন্ন এমপি, মন্ত্রী, শিল্পপতিদের কাছে তদবির বাণিজ্য করাই বেলায়েতের মূল কাজ। নিউজ প্রডিউসার হয়ে অফিসের বদনা টিস্যু কেনা থেকে শুরু করে সব কেনাকাটার অর্থ লোপাট করা ছিল তার আয়ের একটি বড় অংশ।
এতদিন আওয়ামী লীগের দালালি করে ফেসবুকের সব পোস্ট ডিলিট করে বেলায়েত এখন বিএনপি সাজার চেষ্টা করে যাচ্ছে। আশিকের আরেকজন বিশেষ দূত আছে, যাকে আশিক বিশেষ কার্য সিদ্ধির জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন, যার নাম আতিকা রহমান। বিকৃত রুচির কিছু আমলাদেরকে খুশি করে কার্য সিদ্ধির জন্য আতিকাকে ব্যবহার করতেন আশিক রহমান। সূত্র জানিয়েছে আতিকা রহমান একজন প্রভাবশালী উপদেষ্টাকে ম্যানেজ করে আশিককে বিমানবন্দর পার হতে সহায়তা করেন। শেখ হাসিনার বিটের সাংবাদিকতা করার সুবাদে গেল দুটি জাতীয় নির্বাচনে নমিনেশন পাইয়ে দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে। এ নিয়ে তার বিরুদ্ধে শেখ হাসিনার কার্যালয় থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। এছাড়া আরটিভির সিনিয়র রিপোর্টার তুহিন, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান ও বার্তা সম্পাদক আব্দুল হাকিম ও শরীফ উদ্দিন লিমন আশিককে বিমানবন্দর পার হতে নানাভাবে সহায়তা করেছে। আরটিভির সূত্রটি জানিয়েছে আশিকের এই সিন্ডিকেটের সবাই একে একে দেশ থেকে বের হবার অপেক্ষায় আছে। এরই মধ্যে তুহিনও বাংলাদেশ ছেড়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। আশিককে বিমানবন্দর দিয়ে পার হতে বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত মাইদুর রুবেলও এই চক্রের সাথে জড়িত ছিল। বসুন্ধরার মালিকানাধীন নিউজ 24 এর নির্বাহী সম্পাদক হায়দার আলী কট্টর জামাত বিএনপি বিরোধী একজন সাংবাদিক। ফেসবুকে তার লেখালেখি দেখলে তিনি কি সাংবাদিক নাকি আওয়ামী লীগ কর্মী সেটা বোঝা অসম্ভব। সাংবাদিক পরিচয়ের চেয়ে নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন হায়দার। বিভিন্ন সময় তার ফেসবুকের পোস্টগুলো দেখলেই বোঝা যায় কতটা দলকানা সাংবাদিক এই হায়দার আলী। তার চাপে বসুন্ধরা থেকে এখনো নঈম নিজামকে সরানো যাচ্ছে না। সূত্র জানিয়েছে সশরীরে নঈম নিজাম অফিস না করলেও মূলত বসুন্ধরার সবকটি গণমাধ্যম এখনো আড়াল থেকে তিনি পরিচালনা করছেন। ডিবিসি এখনো আওয়ামী লীগের গণমাধ্যম শাখা হিসেবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগের নাজনীন মুন্নি, জাহিদুল হাসান পিন্টু ও মজুমদার জুয়েলদের মতো লম্পট এখনো দিব্যি ডিবিসিতে চাকরি করে যাচ্ছে। নারী উপস্থাপিকাদের সাথে অসামাজিক কার্যকলাপের কারণে 21 টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন থেকে চাকরি হারিয়ে এখন ডিবিসি টেলিভিশনে জায়গা করে নিয়েছে গণজাগরণ মঞ্চের অন্যতম উদ্যোক্তা মজুমদার জুয়েল। আমেরিকা কিন্তু অনেকদিন ধরেই বলছে একটা সংলাপ করার জন্য, শর্তহীন সংলাপ। আরেক উপস্থাপিকা নাজনীন মুন্নি 71 টেলিভিশন কাঁপিয়ে এখন ডিবিসি কাঁপাচ্ছেন। টকশোগুলোতে সারা জীবন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করছেন নাজনীন মুন্নি। যদিও সুযোগ পেলে এরাই আবার এদেশের মানুষকে ছবল দিয়ে বসবে। না থামেন না, আমাকে একটু বলতে দেন। এই যে অনেকগুলি পয়েন্ট আমি নিয়েছি, কথা শেষ করুন। আওয়ামী লীগের গণমাধ্যম শাখা ডিবিসির বার্তা সম্পাদক জাহিদুল হাসান পিন্টু গেল 15 বছর ধরে প্রচন্ড নগ্নভাবে আওয়ামী লীগের দালালি করেছেন। কিন্তু 21শে আগস্টের ঘটনাটা তার চেয়ে মারাত্মক। একদমই। এখানে একটি রাজনৈতিক দল যুক্ত বিএনপি, এখানে আরেকটি রাজনৈতিক দল জামাত যুক্ত। জামাতের রাজনীতি করার অধিকার তো এই দেশে ছিল না। বাংলাদেশে আজকে যে জামাত যেই তাণ্ডব চালাচ্ছে। ছাত্র জনতা অভ্যুত্থানে জাহিদুল হাসান টকশোগুলোতে গিয়ে নানাভাবে ছাত্রদের উপর গুলি চালানোর উস্কানি দিতেন। আগুন জ্বালাচ্ছে, ভাঙছে, আপনি তাকে ধরবেন না কেন? তার বয়স 10 হোক। সমন্বয়কের মধ্যে সবাই আপনার সাধারণ নিরাপরাধ, তারা একদম একটা নিরীহ দাবি নিয়ে এসেছে, এটা ভাবার কারণ নেই। রাজনৈতিক শক্তির হস্তক্ষেপ লাগবে। সরকারের এই আমলাতন্ত্র বা মিনিস্ট্রি এই জায়গাটা ঠিক মতো ডিল করছে না। রাজপথের আন্দোলনরত ছাত্রদেরকে মতলব বাজ বলে উল্লেখ করেছেন জাহিদুল হাসান পিন্টু। রাজপথে বা কোথাও এখন যারা থাকবে এটা ধরে নেবেন তারা মতলব বাজ। 5ই আগস্টের একদিন আগে ওই টকশোতে ডক্টর ইউনূসকে মিথ্যুক, সুদখোর, লম্পট বলেও মন্তব্য করেন ডিবিসির বার্তা সম্পাদক জাহিদুল হাসান পিন্টু। জাতীয়তাবাদের ভাবনাকে তৈরি করে তিনি তো মনে করছেন এটাই তার শুভচিন্তা, যে তিনি পরিপূর্ণ তথ্য নিয়ে তার বলা উচিত ছিল, মানে এক পেশে ভাবে না বলা। অনুষ্ঠানটির সঞ্চালক এবং ছাত্রলীগ নেত্রী ঝুমুর বাড়িও নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করে কথা বলেছেন, অথচ তারাই এখনো পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুষ্ঠানেও সংবাদ সংগ্রহের জন্য যাচ্ছেন। আমরা কিন্তু যে কোনো জাতীয় দিবসে আমরা কখনোই তাকে শহীদ মিনার। একই অবস্থা চ্যানেল আয়েরও। এই প্রতিষ্ঠানটিতে শায়েখ সিরাজের মতো ধান্দাবাজ এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। সত্য পৃথিবীর আলো দেখা ঘুঘুচানার জন্য তারই হাতের পেলব ছোঁয়া। শায়েখ সিরাজ চ্যানেল আয়ের আওয়ামী লীগ ঘেঁষা সাংবাদিকদেরকে শেল্টার দিয়ে রেখেছে। শায়েখ সিরাজকে টিকিয়ে রাখতে বিএনপির এক বড় নেতা তার সাথে হাত মিলিয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। তাদের কারণেই সবাইকে অবাক করে সোমা ইসলামদের মতো কট্টরপন্থী আওয়ামী লীগের পোষা সাংবাদিক এখনো প্রকাশ্যে
টকশো উপস্থাপনা করে যাচ্ছে। বাংলাদেশের সক্ষমতাও বাড়িয়ে দিল এই পদ্মা সেতু। এর সাথে বলছি আপনাদের মনে যে অসুস্থতা শঙ্কা সেটা অন্য কারো ঘাড়ে দেবেন না। অতি আশ্চর্যের বিষয় হলো টকশোতে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হওয়া সময় ইসলাম বিভিন্ন সময় বিএনপি জামাতের লোকজনকে ডেকে নিয়ে তারপর অপমান করত, অথচ তারাই এখন সুশীল সাজার চেষ্টা করছে। আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে টকশো করা আরেক সাংবাদিক সময় টিভির খান মোহাম্মদ রুমেল। বিএনপি নেতাদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে বাক যুদ্ধ করাই ছিল তার কাজ, অথচ সেও এখন পর্যন্ত সময় টিভিতে দিব্যি কাজ করে যাচ্ছেন। আমি তো আপনাকে প্রশ্ন করবই। না অবশ্যই করবে যদি প্রয়োজন থাকে। খান মোহাম্মদ রুমেল সাংবাদিকতার নামে ডিবির সোর্স হিসেবে কাজ করতেন। সময় টিভির একটি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় ডিবিকে ছাত্রদের অবস্থান সম্পর্কে অবহিত করতেন রুমেল, যে কারণে তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়া প্রয়োজন, অথচ তিনি এখনো সময় টিভিতে দুর্দণ্ড দাপটের সাথে টিকে আছেন। বিয়েটা কি ওই 18 তারিখ যার সঙ্গে হওয়ার কথা ছিল উনি আমাদের হারুনের সাথে তার সম্পর্কটাও ছিল চমৎকার। দেশবাসীকে যখন হারুনের ছোট জিনিস দেখিয়েছিলাম তখনও হারুনের ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছিল খান মোহাম্মদ রুমেল। তারা এখানে এসে আমি তাদেরকে বাংলাদেশে ভর্তি করে দিলাম। ভাই আমার একটা বিষয় জানার, ওই যে বৈশাখী টেলিভিশনকে রয়ের বাংলাদেশ শাখা বললেও ভুল হবে না। গেল 15 বছরে আওয়ামী লীগ আর ভারতের দালালি করেও প্রতিষ্ঠানের সবগুলো দালাল বহাল তবিয়তে আছেন। বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম, হেড অফ নিউজ অশোক চৌধুরী, চিফ নিউজ এডিটর সঞ্চিতা, প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, মানিক সহ একদল রয়ের এজেন্ট এখনো টেলিভিশনটির নিয়ন্ত্রণে আছে। আরেকজন স্বঘোষিত সাংবাদিক জাকারিয়া কাজল, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে টকশোতে অংশগ্রহণ করে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হতেন। সাংবাদিক জাকারিয়া কাজল এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাপারে টু শব্দটুকুও নেই, অথচ ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সময় আওয়ামী লীগের অন্ধ দালালি করা ছিল তার প্রধান কাজ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে স্যাংশন দেওয়ার পর তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ না করে তাদের দিকে খেয়াল রাখা, কারণ বাংলাদেশের মানবাধিকার নাকি যুক্তরাষ্ট্রের চাইতে অনেক বেশি ভালো অবস্থানে রয়েছে। যারা স্যাংশন দিয়েছে তাদের মানবাধিকার পরিস্থিতি আমাদের চেয়েও খারাপ। ওই দেশের পরিসংখ্যান যদি দেখেন আমরা কিন্তু লজ্জা পাবো। আরেক চাটুকার সাংবাদিক কালবেলার সন্তোষ শর্মা, রয়ের টাকায় প্রতিষ্ঠিত এই পত্রিকাটিতে তিনি মূলত বাংলাদেশে বসে ভারতের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই মধ্যে বেশ কয়েকজন আলেম যারা গেল 15 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন তারা বের হয়ে বলেছেন, রিমান্ডে থাকাকালীন সময় পুলিশের সাথে সন্তোষ শর্মাও যোগ দিতেন। সে সময় কিছু কিছু ক্ষেত্রে পুলিশের চাইতেও আক্রমণাত্মক থাকতেন সন্তোষ শর্মা, অথচ তার মতো একজন রয়ের এজেন্ট এখনো প্রকাশ্যে বাংলাদেশে সাংবাদিকতা করে যাচ্ছে, যা অত্যন্ত অস্বাভাবিক। সাংবাদিক নামধারী এসব চাটুকার দালালদের কারণেই গেল 15 বছর গণমাধ্যমের প্রতিটি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। অতি সত্ত্বর স্বৈরাচার হাসিনার দোসর এসব কথিত সাংবাদিক চাটুকারদের চাকরিচ্যুতি নয়, বরং তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা প্রয়োজন। শহীদ পরিবারগুলোর উচিত অতি সত্ত্বর তাদের নাম হত্যা মামলাগুলোতে অন্তর্ভুক্ত করা। যেসব গণমাধ্যমে এখনো খুনিদের দোষররা চাকরি করছে সেই সব গণমাধ্যমের মালিক পক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হত্যাকাণ্ডে অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতার দায়ে তাদের নামে হত্যা মামলা করতে হবে। দালাল এসব সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করে যথাযথ শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আর তার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করতে প্রস্তুত এদেশের ছাত্র জনতা এবং নিরপেক্ষ সাংবাদিকেরা। আল্লাহ হাফেজ।